ভারত জুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। পশু কুরবানি নিয়ে বিজেপি সহ হিন্দুত্ববাদী গোষ্ঠীর কড়াকড়িতে আতঙ্ক। আবারও ইরানি বন্দর সহ হরমুজের একাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ, চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী সংস্থা আইএসের হেফাজতে আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ। 2025 সালের জানুয়ারি থেকে অন্তত 10 ব্যক্তির আত্মহত্যা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের পাশাপাশি ভারতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশ জুড়ে বড় বড় মসজিদ ও ঈদগাহে জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রাজধানী নয়াদিল্লির জামে মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদ জামাত। পশ্চিমবঙ্গের কলকাতায় এবার ঐতিহ্যবাহী রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক নেতারা। তবে পশু কোরবানি ঘিরে বিভিন্ন রাজ্যে কড়াকড়ির কারণে আতঙ্ক রয়েছে। আগ্রায় ঐতিহাসিক তাজমহলের সামনে ঈদের জামাতে মুসল্লিদের ঢল। বিশ্ব শান্তি আর মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মুসলিম ধর্মাবলম্বীরা। রাজধানী নয়াদিল্লির জামা মসজিদেও ছিল উপচে পড়া ভিড়। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে। আল্লাহর কাছে আমার একমাত্র প্রার্থনা, আমাদের দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই সুখী হোক। সকাল থেকেই কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঢল নামে মুসল্লিদের। ইতিহাসে প্রথমবারের মতো রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় কলকাতার প্রধান ঈদ জামাত। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। সমস্ত গাইডলাইন সরকারের মেনে আমরা আজকে এই ঈদের ঈদুল আজহার নামাজকে অনুষ্ঠিত করলাম। এই ঈদের নামাজ আদায় করে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য খুবই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও এরকম আমরা শান্তি বজায় রাখবো। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে ঈদ উল আজহা উদযাপন হচ্ছে ভারতের অন্যান্য প্রান্তেও। মুম্বাই, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা মসজিদ ও ঈদগাহে ছিল উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ রাজনৈতিক নেতারা। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ভারতের অধিকাংশ অঞ্চলে বৃহস্পতিবার উদযাপিত হলেও জম্মু কাশ্মীরের কিছু এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে বুধবারই পালন করা হয়েছে ঈদ উল আজহা। নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ সাধ্যমতো পশু কোরবানি দেন। পশ্চিমবঙ্গে গরু কোরবানির ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় অনেকেই ছাগল ও দুম্বা কোরবানি দিয়েছেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এদিকে ঈদের জামাতে অংশ নিলেও পশু কোরবানি করা নিয়ে আতঙ্কে ভারতের মুসলিমরা। ঈদের আগে গরু কোরবানি না করতে হুঁশিয়ারি করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। অন্তত এক সপ্তাহ আগেই পশু কোরবানি নিষিদ্ধের ঘোষণা দিল্লির স্থানীয় সরকারের। এমনকি মুম্বাইয়ে একটি হাউজিংয়ে কোরবানির জন্য খাসি নিয়ে গেলে হামলার শিকার হন মুসলিমরা। আপনারা কোনো রকমে গরু কোরবানি করবেন না এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন, তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গে গরু কোরবানি দেওয়া হলে কতটা কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সেই ঘোষণাই করছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা। আর খাসি কোরবানি দিবেন, প্রকাশ্যে দিবেন না, কোনো আড়ালে দিবেন যেন কারো অসুবিধা না হয়, রক্ত ড্রেনে যেন না যায়, রক্ত গর্ত করে ওখানে ইয়ে করবেন, কোনো হাড় কোথাও ফেলবেন না এদিক ওদিক। এমনকি খাসি কোরবানি করা হলেও তা গোপনে করার হুঁশিয়ারিও দেওয়া হয়। ঈদের একদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এই প্রচারণা চালানো হয়। তবে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই সতর্কতামূলক প্রচারণা শেয়ার করে ঈদের দিনই।
ঈদের দুদিন আগে মুম্বাইয়ের পুনম ক্লাস্টার হাউজিংয়ে কোরবানি দেওয়ার জন্য বেশ কয়েকটি ছাগল কিনে আনেন সেখানকার মুসলিম বাসিন্দারা। এ সময় তাদের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় কোরবানির পশু, তাদের হেনস্থা করতে আনা হয় শূকর। এছাড়াও ঈদের এক সপ্তাহ আগে পশু জবাইয়ের উপর কড়াকড়ি আরোপ করে দিল্লির সরকার। উল্লেখ করা হয়, আইন অনুযায়ী দিল্লিতে কোরবানির ঈদে গরু ও উট জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হবে। ঈদুল আজহায় পশু কোরবানিকে ঘিরে এমন নানা চাপের মুখে পড়েছেন ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা। স্বভাবত এই নিয়ে ক্ষুব্ধ দেশটির মুসলিম নেতা ও রাজনীতিবিদরা। इतने बरसों से हम ईद बनाते आ रहे हैं, सोसाइटीज के अंदर वहाँ के लोगों के आप बयानात भी सुन लीजिए। तमाम ने कहा है कि हम बकरे लाते हैं सोसाइटीज के परमिशन के साथ, वहाँ पर एक कॉर्नर में उसको बांधते हैं, बाद में कहीं जाके उसकी कुर्बानी की जाती है। मगर इस मर्तबा बीजेपी के जो नफरती चिंटू थे, जिनका एक ही मंशा थी कि किसी भी तरह वो हिंदू मुसलमान के बीच में आपस में तनाव पैदा करे, दंगा भड़काए, वो इस तरह की उन्होंने हरकत की, इतनी बेशरमनाक हरकत की उन्होंने कि एक सुअर को लेकर चले गए मीरा रोड के अंदर। যদিও ক্ষমতাসীন বিজেপির দাবি স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করছেন ভারতের মুসলিমরা। नहीं देखिए, अशांति तो ये चापलूस लोग जो है धर्म का नाम पर चाटुकारिता करते हैं, इन लोगों का कारण अशांति होता है। आप देखिए मुसलमान जो भाई सारे शांति से उनका अपना ईद मनाए, क्या आपत्ति है? हम लोगों को तो कोई आपत्ति नहीं, किसी का धर्म में बाधा डालने का काम हम लोग कभी नहीं किया। ঈদুল আজহার ঠিক আগে গেল 13 মে জারি করা বিজ্ঞপ্তিতে পশু জবাই কড়াকড়ি আরোপ করে শুভেন্দু অধিকারীর সরকার, যাতে 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই আইনের অধীনে ষাঁড়, বলদ, গরু, বাছুর জবাইয়ে ফিট সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক সহ দেওয়া হয় একাধিক নির্দেশনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ছড়িয়েছে আবারও। 3 দিনে দ্বিতীয়বারের মতো ইরানের বন্দর আব্বাসে মিসাইল ছুড়েছে মার্কিন বাহিনী। হরমুজের আশেপাশে ভূপাতিত করেছে 4টি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন। জবাবে বন্দর আব্বাসের কাছাকাছি একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সতর্ক অবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। এমন পরিস্থিতিতে চরম ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের মার্কিন হামলা। বুধবার বন্দর আব্বাসের পূর্ব দিকে পরপর 3টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শহরটিতে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও হরমুজের আশেপাশে থাকা ইরানের 4টি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্টকম। জবাবে বন্দর আব্বাসের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইরানের ওপর ফের নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কালো তালিকায় নথিভুক্ত করা হয়েছে হরমুজ প্রণালীর পথে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী ইরানি সংস্থা স্ট্রেট অথরিটিকে। অন্যদিকে সমঝোতার জন্য ইরানের অবস্থান সন্তোষজনক নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি চুক্তি করার জন্য ভীষণভাবে উন্মুখ। তারা একটি চুক্তির জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো তাদের অবস্থান নেই। আমরা সন্তুষ্ট নই। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। IRGCর বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, রাডার সিস্টেম বন্ধ করে হরমুজ অতিক্রম করার চেষ্টা করায় একটি মার্কিন ট্যাঙ্কারকে গুলি করেছে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। কাছাকাছি একটি নৌঘাঁটিতেও চালিয়েছে হামলা। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে IRGC। ফের মাথাচাড়া দিয়ে ওঠা যুদ্ধের সম্ভাবনায় ঝুঁকির মুখে পড়েছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। বিপজ্জনক এই পরিস্থিতির জেরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের কথা জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হরমুজ প্রণালী ইস্যুতে এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ক্যাবিনেট মিটিংয়ে বলেন, আন্তর্জাতিক জলসীমা নিয়ন্ত্রণের অধিকার কারণেই ওমানকে সেটা মেনে নিতে হবে। হরমুজ প্রণালী সবার জন্য খোলা হবে। এটি আন্তর্জাতিক জলসীমা। কেউ যেন নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য নজরদারি চালিয়ে যাব। এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার কারণেই। এটি আমাদের সমঝোতার শর্তের অংশ। ওমানও যদি আমাদের সিদ্ধান্ত না মানে, তবে তাদেরও উড়িয়ে দিতে হবে। হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করা 4টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের এজেন্সির দাবি, সমন্বয় ছাড়াই পারস্য উপসাগরে ঢোকার চেষ্টা করে তাদের সতর্ক করে ফিরিয়ে দেওয়া হয়। নির্দেশ না মানায় সতর্কতামূলক গুলিও ছোড়া হয় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক শিপিং পর্যবেক্ষণ সংস্থা LSEG ও
কেপালের তথ্য বলছে চলতি সপ্তাহে অন্তত 3টি তেল ও গ্যাসবাহী জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে ছিল 2টি সুপার ট্যাঙ্কার ও একটি এলএনজি ট্যাঙ্কার। জাহাজগুলো ভারত ও চীনের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। চলমান উত্তেজনায় যুদ্ধবিরতি চললেও উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে এখনও স্বাভাবিক হয়নি। বিভিন্ন জাহাজে প্রায় 20,000 নাবিক আটকা রয়েছে বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের হেফাজতে থাকা অভিবাসীদের মধ্যে আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। অ্যাসোসিয়েট প্রেস বা এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের জানুয়ারি থেকে অন্তত 10 ব্যক্তি আত্মহত্যা করেছেন, যা সংস্থাটির ইতিহাসে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। ব্রায়ান রায়ো গারসন 26 বছর বয়সী কলম্বিয়ার এই নাগরিক বন্দী ছিলেন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি আটক কেন্দ্রে। কোভিডে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকার সময় তিনি মানসিক স্বাস্থ্য সহায়তা চেয়েছিলেন, পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগেরও অনুরোধ জানান। তবে তার সেই অনুরোধ কানে নেয়নি কর্তৃপক্ষ। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। সে মানসিক সহায়তা চেয়েছিল, কিন্তু তারা তাকে তা দেয়নি। আমার কাছে এটা স্পষ্ট অবহেলা। বার্তা সংস্থা এপির তদন্তে জানা যাচ্ছে, মাত্র 1.5 বছরে আইসিইর হেফাজতে আত্মহত্যা করে মারা গেছে 10 জন বন্দী, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে অভিবাসী অধিকার কর্মীদের মধ্যে। তদন্তে উঠে এসেছে আটক কেন্দ্রগুলোতে মানসিক স্বাস্থ্য সেবা পেতে বিলম্ব, পর্যবেক্ষণের ঘাটতি এবং একাকিত্ব। এসব বিষয় বন্দীদের মানসিক চাপ আরও বাড়িয়ে তুলছে। অনেক ক্ষেত্রে কর্মীদের প্রশিক্ষণ ও তদারকিতেও ঘাটতির প্রমাণ মিলেছে। অন্যদিকে আইসিইর দাবি, আটক ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সহায়তার ব্যবস্থা রয়েছে। আত্মহত্যা প্রতিরোধে কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হয়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা একটা গভীর সংকটেরই ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আত্মহত্যার হার অনেক বেড়ে গেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে প্রতি 5টি মৃত্যুর একটি এখন আত্মহত্যাজনিত। জনসংখ্যার অনুপাতে এই হার অস্বাভাবিকভাবে বেশি। এর মানে কোথাও না কোথাও গুরুতর সমস্যা রয়েছে। আইসিইর এসব আটক কেন্দ্র ধীরে ধীরে পরিণত হচ্ছে নীরব মৃত্যুফাঁদে। আর তাতেই নতুন করে প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও মানবিক তদারকি ব্যবস্থা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। লেবাননে যুদ্ধবিরতির উপেক্ষা করে নারকীয়তা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণে বিশাল এলাকা জুড়ে ঘোষণা করা হয়েছে যুদ্ধ অঞ্চল, যা দেশটির মোট ভূখণ্ডের 14%। দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে অভিযান পরিচালনার অংশ হিসেবে এই নির্দেশনা বলে জানিয়েছে তেল আবিব। কয়েকশো গ্রামে বাসিন্দাদের সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ইসরায়েলের জারি করার সবচেয়ে বড় পরিসরের গণ উচ্ছেদ অভিযান। বাড়ানো হয়েছে হামলার পরিধিও। দক্ষিণ লেবাননের বেকা উপত্যকা জুড়ে সিরিজ হামলা চালিয়েছে আইডিএফ। গত মার্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত প্রাণহানির শিকার 3,200-র বেশি মানুষ। ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাতের প্রভাব এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে আঘাত হানছে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় কৃষকরা কমিয়ে দিচ্ছেন চাষাবাদ। চলতি মৌসুমে চাষাবাদের জন্য পর্যাপ্ত বীজ পাওয়া যাবে কিনা তা নিয়েও শঙ্কিত দেশটির কৃষকরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে জোয়ার, বাজরার মতো প্রধান খাদ্যশস্য আর তিল উৎপাদন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন আরও গভীর হতে পারে দেশটির খাদ্য সংকট। 3 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। এর মধ্যেই নতুন সংকট হয়ে এসেছে বৈশ্বিক জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধি। এমন অবস্থায় ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক অস্থিরতা সরাসরি চাপ তৈরি করেছে সুদানের মতো আফ্রিকার বিভিন্ন দেশের কৃষিখাতে। সুদানের কৃষকদের শঙ্কা, চলতি মৌসুমে জমিতে সংকট দেখা দেবে বীজের, ফলে কমবে উৎপাদনও। বিশেষ করে জোয়ার, বাজরার মতো সুদানের প্রধান খাদ্যশস্য এবং রপ্তানিমুখী তিল উৎপাদন বড় ধাক্কার মুখে পড়তে পারে।
আমরা প্রতি 5 দিন পর পর ডিজেল চালিত পাম্পের মাধ্যমে সেচ দেই। এর জন্য একটি কন্টেনার ভাড়া নিতে হয়, যার দাম $250 বেশি। এতে আমাদের কোনো লাভই আর থাকে না। যাদের সামর্থ্য আছে তারা সৌর প্যানেল বসাচ্ছে, গভীর নলকূপ থেকে পানি তুলছে। তবে যাদের সামর্থ্য নেই তাদের জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে। অনেক কৃষক মাঠে কাজ না করতে পেরে ঘরে বসে আছে। জাতিসংঘের তথ্য বলছে সুদানের অর্ধেকেরও বেশি সার সরবরাহ করা হয় উপসাগরীয় অঞ্চল থেকে। সারের দাম 1 বছরে বেড়েছে প্রায় 67%। আর চলমান যুদ্ধ দেশটিকে জ্বালানি আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল করে তুলেছে। ফলে সেচে ব্যবহৃত ডিজেলের দাম এখন দ্বিগুণেরও বেশি। খাদ্য নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে কৃষি উৎপাদন কমপক্ষে 40% পর্যন্ত কমে যেতে পারে। সারসহ সকল পেট্রোলিয়াম পণ্য হরমুজ প্রণালী দিয়ে আমদানি হয়, এর দাম অনেক বেড়ে গেছে। সুদানেও এসবের সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে সরকার এসব চ্যালেঞ্জ নিয়ে ভাবছে। আমরা সুদানের কৃষকদের উপর চাপ কমাতে কাজ করছি। এ অবস্থায় দেশটির প্রায় 2 কোটি মানুষ খাদ্য সংকটে পড়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার 40% বেশি। কিছু এলাকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। দেশটির পশ্চিমাঞ্চলের দারফুর ও কার্দোফানের সংঘাত আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। সব মিলিয়ে অনেক জমি চাষের জন্য প্রস্তুত করা যাচ্ছে না। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে বর্তমান খাদ্য সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হাসপাতালের ভয় আর মানসিক চাপ কমাতে যুক্তরাষ্ট্রের শিশু হাসপাতালগুলোয় ব্যবহৃত হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ফ্যাসিলিটি ডগ। চিকিৎসার সময় শিশুদের পাশে থেকে সাহস যোগায় এই কুকুরগুলো। গবেষণায় দেখা গেছে তাদের উপস্থিতিতে কমে ভয়, উদ্বেগ এবং ব্যথার অনুভূতি। হাসপাতাল মানেই ভয়, কান্না আর অস্বস্তি, বিশেষ করে শিশুদের জন্য। তবে সেই ভয় কমাতে এখন হাসপাতালে হাজির হচ্ছে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। লেজ নেড়ে আর নানা রকম অঙ্গভঙ্গি করে মুহূর্তেই শিশুদের মুখে হাসি ফোটায় তারা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলোকে বলা হয় ফ্যাসিলিটি ডগ। তবে এই কুকুরগুলো গতানুগতিক থেরাপি কুকুরদের থেকে আলাদা। সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা সেবা প্রদানের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে স্থায়ীভাবে রাখা হয় তাদের। বিশেষজ্ঞরা বলছেন এই কুকুরগুলোর সাথে অল্প সময় কাটালেও শিশুদের মানসিক চাপ কমে, চিকিৎসাজনিত ভয় দূর হয়, এমনকি ব্যথাও কম অনুভূত হয়। স্পাইনাল ট্যাপ করার সময় আইসি নামের এই কুকুরটি আমার পাশে ছিল। ও পাশে ছিল বলেই অসুস্থতার কঠিন মুহূর্ত অনেক সহজ মনে হয়েছিল। গবেষণায় জানতে পেরেছি এই কুকুরগুলো সত্যিই ইতিবাচক প্রভাব ফেলছে শিশুদের মনে। হাসপাতালের গুমোট পরিবেশকে স্বাভাবিক ও স্বস্তিদায়ক করে তোলে এই কুকুরগুলো। তাদের সহচর্যে শিশুরা আনন্দ পায়। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কুকুরগুলোকে। কিছুদিন পর পর পশম ও নখ কেটে দেওয়া হয়। আগেই দেওয়া হয় বিভিন্ন রোগের ভ্যাকসিন। আর এ কারণে হাসপাতালে সংবেদনশীল বিভাগগুলোতেও অবাধ বিচরণের অনুমতি পায় কুকুরগুলো। কুকুরগুলোকে স্পর্শ করার আগে ও পরে সবাই হাত জীবাণুমুক্ত করেছে, এটা নিশ্চিত করা হয়। প্রতি সপ্তাহে পেশাদারভাবে গ্রুমিংও করানো হয়। এজন্য মজা করে বলি, আমাদের কুকুরগুলোই নিউ ইয়র্ক শহরের সবচেয়ে পরিষ্কার কুকুর। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই ক্রেভিস শিশু হাসপাতাল আর মেরিল্যান্ডের জন হপকিন্স শিশু সেন্টার সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাসপাতালে ব্যবহৃত হচ্ছে এই ফ্যাসিলিটি কুকুরদের উপস্থিতি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।